গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় ৫ জনকে থানায় জিজ্ঞাসাবাদ। ময়মনসিংহে নিহতের বাড়িতে শোক, শাস্তির দাবিতে মানববন্ধন। সরকারকে নির্বাচন বানচালে ষড়যন্ত্রকারীদের তালিকা দেওয়ার দাবি বিএনপির। ৭১-এর পক্ষে বিপক্ষের রাজনীতি করে ২৪কে অস্বীকারের চেষ্টা, ফেসবুক পোস্টে নাহিদ। সংস্কার কমিশনের বেশ কিছু বিষয়ে অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব জানালেন আলীর রিয়াজ। সনদের পদ্ধতি নিয়ে ৩য় দফায় বৈঠকে বসবে কমিশন। অন্তর্বর্তী সরকারের ১ বছরে পূরণ হয়নি আশার ঝুলি, বলছে রাজনৈতিক দল। মূল চ্যালেঞ্জ সুষ্ঠু নির্বাচন। এবং লাগাম ছাড়া রাজধানীর কাঁচা বাজার, সবজির পাশাপাশি চড়া পেঁয়াজ ও আদার দাম, ক্ষোভের শেষ নেই ক্রেতাদের। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তন্ময় কুমার রায়। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য বাসন থানায় নেওয়া হয়েছে। এর মধ্যে অজ্ঞাত ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে একটি মামলাও হয়েছে। সিসিটিভির ফুটেজে দেখে জড়িতরা শনাক্ত হলেও মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার দেখানো হয়নি। বাদ-জুমা গাজীপুরের চান্দনা চৌরাস্তার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তুহিনের জানাজার পর মরদেহবাহী অ্যাম্বুলেন্স ময়মনসিংহের তুহিনের নিজ গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে। গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের আবহ। প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার রাত 8:45-টার দিকে গাজীপুরের ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিবেদক আসাদুজ্জামান তুহিনকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে সন্ত্রাসীরা। সিসিটিভি ফুটেজে দেখা যায় কয়েকজন যুবক এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও ধাওয়া করছে। এ সময় সে ঘটনার ভিডিও ধারণ করেন তুহিন। এতে ক্ষিপ্ত হয়ে তুহিনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তুহিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অনেক মানুষের সামনে এই ঘটনা ঘটলেও স্থানীয় দোকানদার বা পথচারী কেউই আতঙ্কে মুখ খুলতে রাজি নন। অস্ত্র নিয়ে আসছিল তো অনেকে ভয়ে যায় নাই, কিছু বলে নাই। বাট ওইখানে একটা মহিলার একটা পুরুষ হাতাহাতি হয়েছিল 2 মিনিটের মধ্যেই। যখন পুরুষটা হাতাহাতি করছে তখন 2 মিনিটের মধ্যে সবাই চাপাতি রান্না দেওয়া যা করার করে ফেলছে। 2 মিনিটের মধ্যেই সব কিছু শেষ হয়ে গেছে। আমরা কাজে ব্যস্ত তাই তো এত কিছু খেয়াল করি না। এই দিকে দেখলাম দৌড়ে আসছিল, এই তো টুকি জানি। অস্ত্র হাতে যারা আসছে তখন তো আমি ছিলাম না, দেখি নাই। পরে আসছি, মানুষ জনগণ আর কি জড়ো হয়ে গেছে। পুলিশ জানায় সিসিটিভি ফুটেজ দেখে এরই মধ্যে জড়িতদের শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এই সাংবাদিক উনি একটা বিষয়ের ছবি তুলতেছিলেন। ছবি তোলার প্রেক্ষিতে তার উপর ক্ষিপ্ত হয়ে তারা একে এসে হত্যা করেছে। এটা শিল্প পরিবেষ্টিত এলাকা, বিভিন্ন এলাকা থেকে কাজ করতে আসে। এরা কখনো এলাকায় থাকে, কখনো এলাকার বাইরে চলে যায়। এরা আসলে এখানকার স্থায়ী সবাই না। এদিকে ময়মনসিংহের ফুলবাড়িয়া পূর্ব ভাটিপাড়ায় তুহিনের নিজ গ্রামে শোকের আবহ। হত্যার ঘটনায় স্বজনদের আহাজারি। দ্রুত অপরাধীদের বিচারের আওতায় আনার পাশাপাশি পরিবারের পাশে সরকারকে দাঁড়ানোর আহ্বান এলাকাবাসীর। দেশবাসী, গ্রামবাসী সবাই বলছে তুহিনের মতো ছেলে হয় না। তারপর আমার ভাই কেন নির্মমভাবে হত্যা হলো? কেন আমার ভাই হত্যা হলো? খুনির বিচার চাই, এর যাতে ফাঁসি হয়, দৃষ্টান্তমূলক বিচার চাই, যাতে যেটা জনগণ জানে যে না, একজন মানুষ মেরে ফেললে দিনের দুপুরও রাতের 8টার সময়, মানে দিনই গাজীপুর হাজার হাজার মানুষের সামনে কুবাইয়ে মারছে, ওইটা দিনের চেয়েও বেশি। বাদ জুমা নিহত তুহিনের জানাজা অনুষ্ঠিত হয়। গাজীপুরের চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার জানাজায় অংশ নেয় সাংবাদিক, রাজনৈতিক এবং সামাজিক সংগঠন সহ সাধারণ মানুষ। এই ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানান তারা। এর আগে সকালে গাজীপুর প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধন করেন গাজীপুরে কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। এছাড়া ময়মনসিংহ ও টাঙ্গাইলেও মানববন্ধন কর্মসূচি পালন করছেন সাংবাদিকরা। অজ্ঞাত ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে বাসন থানায় মামলা দায়ের করেন তুহিনের বড় ভাই সেলিম মিয়া।
প্রত্যয় দাস, এখন। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে গাজীপুর থেকে যুক্ত আছেন সহকর্মী ইফতেখার রায়হান। চলে যাচ্ছে ইফতেখারের কাছে। ইফতেখার, আমরা প্রতিবেদনও দেখছিলাম জিজ্ঞাসাবাদের জন্য 5 জনকেরই মধ্যে থানায় নেওয়া হয়েছে। মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে কিনা বিস্তারিত জানাবেন আমাদের। তন্ময়, আসলে যে 5 জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে, সে 5 জনকে এখন পর্যন্ত কিন্তু গ্রেপ্তার দেখানো হয়নি এবং প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত যে 5 জন যে আটক রয়েছে এই বিষয়টি আসলে সেভাবে কিন্তু গণমাধ্যমের কাছে তারা স্বীকার করছেন না। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে সন্দেহভাজন 5 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে বাসন থানায় রাখা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে তাদের কাছ থেকে যদি এই ঘটনার সাথে জড়িত সন্দেহে যদি কোনো ধরনের তথ্য প্রমাণ পাওয়া যায়, সেক্ষেত্রে তাদেরকে এই হত্যা মামলা যেটি দায়ের করা হয়েছে সেই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হবে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় ভাই সেলিম মিয়া তিনি অজ্ঞাত 20 থেকে 25 জনের বিরুদ্ধে বাসন থানায় একটি মামলা দায়ের করেছেন গতকালকে রাতে। এছাড়া আরো একজন সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভ, যাকে ইট দিয়ে তার থেতলে দেওয়ার ঘটনা ঘটে গত বুধবার, সেই ঘটনায় আনোয়ার হোসেন সৌরভের মা বাদী হয়ে গাজীপুর সদর মেট্রো থানায় আরো একটি মামলা করেন। সেই মামলায় একজনকে কিন্তু ইতিমধ্যে এজাহারভুক্ত আসামি একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে সদর মেট্রো থানায় গ্রেপ্তার করে রাখা হয়েছে। এবং আজকে দুপুরে কিন্তু বাদ জুমা এই গাজীপুরে যে চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানটি রয়েছে, সেই ঈদগাহ ময়দানে নিহত আসাদুজ্জামান তুহিনের যে নামাজের জানাজা সেটি অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন সহ তার দীর্ঘদিনের যারা সহকর্মী রয়েছেন, সাংবাদিক সমাজের বিভিন্ন ধরনের যারা সাংবাদিকরা কর্মরত রয়েছেন গাজীপুরে, তারা এই জানাজায় অংশ নিয়েছেন এবং সেই জানাজায় এনসিপির কেন্দ্রীয় একজন মুখ্য সংগঠক আলী নাসের খান তিনি মূলত এই ঘটনার দায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশকে দিয়ে দায় যেন এড়াতে না পারে সেজন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সমালোচনা করেছেন। পাশাপাশি গাজীপুর মহানগর বিএনপি সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনি জানাজায় অংশ নিয়ে তিনি দাবি জানিয়েছেন প্রকৃত ঘটনা যেন আড়াল করা না হয়, কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার ট্যাগ দিয়ে যেন কোনো প্রকৃত ঘটনাটিকে যেন আড়াল করা না হয়, সেজন্য কিন্তু সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ইসলামিক আন্দোলন বাংলাদেশের একজন নেতা এখানে বক্তব্য দিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি ঘটেছে, সে অবনতির কারণে মানুষের মধ্যে যে একটা শঙ্কা জেগেছে এবং সেই সংখ্যাটিকে কিন্তু গাজীপুরে সবচেয়ে বেশি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে বলে তারা দাবি করেছেন এবং এজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে তারা আরো কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন। এবং এই বাদ জুমা এই কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে জানাজার নামাজ শেষে নিহত আসাদুজ্জামান তুহিনের মরদেহবাহী যে অ্যাম্বুলেন্সটি সেটি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে তার নিজ গ্রামে বাড়ির উদ্দেশ্যে রওনা হন এবং সেখানে বাদ আসর জানাজার নামাজ শেষে সেখানে তাকে সমাহিত করা হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের সবশেষ তথ্য। গাজীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইফতেখার রায়হান। এদিকে গাজীপুর ছাড়াও সিলেট, মৌলভীবাজার এবং নাটোরে 3 জনকে গলা কেটে এবং কুপিয়ে হত্যা করা হয়েছে। এসব ঘটনায় এরই মধ্যে কয়েকজনকে আটক করেছে পুলিশ। হত্যার রহস্য উদ্ঘাটন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার সন্ধ্যার পর কয়েক ঘন্টার ব্যবধানে সিলেট, মৌলভীবাজার ও নাটোরে পরপর 3টি হত্যাকাণ্ড। এতে স্বজনদের মাঝে বিরাজ করছে ক্ষোভ, তৈরি হয়েছে আতঙ্ক। গেল রাতে নাটোরের লালপুর গোপালপুর সড়কের এই স্থানেই হত্যার শিকার হন রেন্টেকারের চালক সাইদুর রহমান। সকাল থেকে হত্যার স্থান দেখতে মানুষের ভিড়। জনবহুল সড়কে এমন হত্যাকাণ্ডে বিস্মিত এলাকাবাসী। এরই মধ্যে হত্যায় জড়িত সন্দেহে তাওহিদুল ইসলাম নামে একজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার স্বীকারোক্তি দেওয়ার কথা জানিয়েছেন পুলিশ কর্মকর্তা। তবে এ ঘটনায় আরও কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। সন্দেহভাজন যে যাত্রী ছিল তাকে আমরা পুলিশের হেফাজতে নিয়েছি, তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। প্রাথমিকভাবে আমরা অনেক দূর এগিয়েও গিয়েছি এই রহস্য উদ্ঘাটনের ক্ষেত্রে। তো আমরা আরো গভীরভাবে তাকে তদন্ত করছি, এর সাথে আরো কেউ কারা জড়িত আছে কিনা।
গাড়ি চালক হত্যাকাণ্ডের ঘটনায় সাইদুরের ভাই বাদী হয়ে লালপুর থানায় অজ্ঞাত নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এদিকে সিলেট নগরীর কিনব্রিজ এলাকায় ডালিম নামে এক যুবক হত্যার ঘটনায় এরই মধ্যে রজব নামে সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরের দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা নিহত ও আটক দুই যুবকই ছিনতাই চক্রের সদস্য। আমরা প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি যে ভিকটিম এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তারা সবাই পরস্পর বন্ধুস্থানীয়, একসাথে চলাফেরা করে এবং বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তাদের ভিতরে তাদের অভ্যন্তরীণ কোন্দল বা তাদের কোনো বিষয়ে দ্বন্দ্বের কারণে এই ঘটনা সংঘটিত হয়। এর আগে বৃহস্পতিবার রাত 11:30টার দিকে কিনব্রিজের পাশে ছুরিকাঘাতের শিকার হন ডালিম আহমদ। পরে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয় তার। এদিকে মৌলভীবাজারে নিজ প্রতিষ্ঠানে দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় বিরাজ করছে ক্ষোভ। অনেকেই প্রশ্ন তুলেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। স্বজন ও স্থানীয়রা বলছেন, কারো সঙ্গে শত্রুতা না থাকলেও কিছুদিন আগে মসজিদ কমিটি নিয়ে পঞ্চায়েতের সাথে ফয়জুর রহমান রুবেলের দ্বন্দ্ব তৈরি হয়, তবে পরে তা মিটমাটো হয়ে যায়। তবে হত্যার রহস্য উদ্ঘাটনে এরই মধ্যে মাঠে নেমেছে পুলিশ। জব্দ করা হয়েছে সিসি ক্যামেরার ফুটেজ। এরই মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ। এখনো সংদিগ্ধ দুইজন আনা হয়েছে, এরা যাচাই বাছাই চলতেছে। আসলে যতটুকু শুনতে পাচ্ছি যে ওনার সাথে যে পূর্ব শত্রুতার যে ওরা একটা মসজিদের সাথে গেছিল নাকি, এগুলো নিয়ে ঝামেলা। বৃহস্পতিবার রাতে মৌলভীবাজারের শমশেরনগর রোডের সদাইপাতি দোকান ও এফ রহমান ট্রেডিং এর স্বত্বাধিকারী রুবেলকে দোকানে ঢুকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাদাত শাহেদ, এখন। যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে অন্তর্বর্তী সরকারকে তাদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি কথা বলেছেন। এ সময় বিএনপিকে যারা নব্য ফ্যাসিবাদের সাথে তুলনা করছে তাদের হুঁশিয়ারি দিয়ে সংযত আচরণ করার আহ্বান জানান তিনি। আপনারা তো কারো ব্যক্তির সরকার না, আপনারা তো জনগণের আন্দোলনের সরকার, কারো তো ভয় পাওয়ার কথা না। তাহলে আপনাদের আমলে কারা আবার নতুন করে এই নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত, তাদের নাম আপনারা প্রকাশ করতে হবে। কিছু রাজনৈতিক দল ধরে নিয়েছে আসন্ন নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হতে পারে। এ কারণে তারা ভোট বিলম্বিত করতে নানা চেষ্টা করছে। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। তিনি সবাইকে সতর্ক করে বলেছেন, নির্বাচনের আগে দেশে নানা ষড়যন্ত্র হতে পারে, যা রুখে দিতে ঐক্যবদ্ধ হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের দু একজন উপদেষ্টা এবং দু একটি রাজনৈতিক দলের কথায় আমরা বেদনার সাথে লক্ষ্য করেছি, যারা 1971 মহান মুক্তিযুদ্ধকে একটু পিছনে ঠেলে দিতে চায়। সংবিধান সংশোধন করা এটি কেবলমাত্র নির্বাচিত প্রতিনিধি, গণপ্রতিনিধিদের কাজ। তারা নিশ্চয়ই রূপরেখা দিতে পারেন, কিন্তু এই সংস্কার সম্পর্কে, বিশেষ করে সংবিধানের সংস্কার সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং কার্যকর ভূমিকা রাখবেন আগামীতে যারা জাতীয় সংসদে নির্বাচিত হয়ে আসবেন। বাংলাদেশের বিদ্যমান ব্যবস্থা নিজেই একটি স্বৈরাচারী ব্যবস্থা উল্লেখ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, এই ব্যবস্থার মধ্যে যেই ক্ষমতায় যায় তাকেই স্বৈরাচার করে তোলে। একই অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, গণ অভ্যুত্থানের পরও এই পুলিশ ও প্রশাসনের তেমন কোনো পরিবর্তন হয়নি, বরং বিভিন্ন দলকে ব্যবহার করে অভিযুক্ত ব্যক্তিরা প্রশাসনে পুনর্বাসিত হচ্ছেন। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আমাদের শাসন ব্যবস্থার যে মধ্যে যে ক্ষমতার কাঠামো, যেটা স্বৈরাচারী, যেটা এককেন্দ্রিক, সব ক্ষমতা এক ব্যক্তির হাতে, ওই ব্যক্তি যেই হোক না কেন সে পুরো রাষ্ট্রটাকে পকেটে ঢুকিয়ে জনগণের উপর ত্রাসের রাজত্ব কায়েম করতে পারে, সেইটাকে আমাদের বদলাতে হবে। ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে, যেটার মধ্যে দিয়ে কেবলমাত্র জবাবদিহি তৈরি হতে পারে। ফ্যাসিবাদের দোষর তাদেরকে ছাড়ানোর জন্য থানা পর্যন্ত ঘেরাও হয়েছে। আমরা যদি ভেবে থাকি যে প্রশাসনে তাকে পুনর্বাসন করলে সে আমার পক্ষে কাজ করবে, রাজনীতিতে পুনর্বাসন করলে সে আমার পক্ষে লাঠিয়াল হবে, নির্বাচনের মাঠে শক্তি হবে, এটি কিন্তু হিতে বিপরীত হয়ে দাঁড়াবে।
24 হলো 71-এর ধারাবাহিকতা। যার এখন 71-এর পক্ষে বিপক্ষের রাজনীতি করতে চান, তারা দেশকে পুরনো রাজনীতির কাঠামোতে টেনে আনতে চায়। নিজের ফেসবুক পোস্টে এমনটি লিখেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার দুপুর 12টার পর ফেসবুকে তিনি আরও লিখেন, 24-এর স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা পুনরুদ্ধার করেছিল। আরও লিখেছেন, মুজিববাদ এবং অন্যান্য সব ধরনের কর্তৃত্ববাদ এবং ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করা এখন দায়িত্ব। রাজনীতি এখন 24-এর মূল্যবোধের উপর ভিত্তি করে হতে হবে। মনে রাখা উচিত, 24 কখনোই প্রতিশোধের বিষয় ছিল না। যারা এটিকে প্রতিশোধ হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে, তারা ভুল বুঝছে বলেও উল্লেখ করেছেন তিনি। দেশে নির্বাচন করার মতো কোনো পরিবেশ নেই, কোথাও সরকারের নিয়ন্ত্রণে নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এমন পরিস্থিতিতে নির্বাচনে অংশ নেওয়া হচ্ছে হাত পা বেঁধে পুকুরে ঝাঁপ দেওয়ার মতো। জাতীয় পার্টিকে ভাঙার ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। দেশে যদি ল অ্যান্ড অর্ডার ঠিক না থাকে, আইনের শাসন ঠিক না থাকে, পুলিশ যদি সঠিকভাবে কাজ না করে, সেই নির্বাচনে যাওয়া আর হাত পা বেঁধে পুকুরে লাফ দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা আগে রাষ্ট্র দেখতে চাই, আগে সরকার দেখতে চাই। একটা নির্বাচনের সময় যে শক্তিশালী সরকার প্রয়োজন, উদার সরকার প্রয়োজন, লেভেল প্লেইং ফিল্ডের নিউট্রাল সরকার প্রয়োজন, সেই সরকারের দিকে যদি বর্তমান সরকার যায়, তাহলে আমরা অবশ্যই নির্বাচনের ব্যাপারে চিন্তা ভাবনা করব। সরকারকে অবশ্যই খোলা মন নিয়ে ফ্যাবুলাস ইলেকশন করার জন্য সকলকে অনবোর্ড আনতে হবে। সকলকে অনবোর্ড আনতে না পারলে নির্বাচনটা গোড়া থেকেই প্রশ্নবিদ্ধ থেকে যাবে, প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ হবে এবং দেশ সংঘাতের দিকে যাবে। জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি কিভাবে হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় বৈঠক করবে জাতীয় ঐক্যমত্য কমিশন। কমিশনের সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে রচিত এবং স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা হবে। প্রথম পর্বে রাজনৈতিক দলগুলোর ব্যাপক মতপার্থক্যের জন্যই দ্বিতীয় দফায় আলোচনায় যেতে হয়েছিল বলেও মন্তব্য করেন ডক্টর আলী রিয়াজ। বিস্তারিত দেখুন জাওয়াদ মাহমুদের প্রতিবেদনে। জুলাই সনদ প্রণয়নের লক্ষ্যে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে 2 দফায় 5.5 মাস ধরে বৈঠকের পরও চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে পারেনি জাতীয় ঐক্যমত্য কমিশন। নির্বাচনী ট্রেনের হুইসেল বাজলেও যে ভিত্তির উপর আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই কাঙ্ক্ষিত জুলাই সনদ ঘোষণাপূর্ব ঐক্যমত্য তৈরিতে হিমশিম খাচ্ছে ডক্টর আলী রিয়াজের নেতৃত্বাধীন কমিশন। সংসদ ভবনের এলডি হল থেকে ফরেন সার্ভিস একাডেমি পর্যন্ত দীর্ঘ আলোচনার সমাপ্তি ঘটে প্রধানমন্ত্রীর মেয়াদকাল, প্রধান বিচারপতি নিয়োগ সহ 11টি বিষয়ে পূর্ণ ঐক্যমত্য নিয়ে। গুরুত্বপূর্ণ আরও 9টি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়ে যায় ভিন্ন মত। এমন অবস্থায় এসেও সনদ এসে আটকে আছে বাস্তবায়ন প্রক্রিয়ার পদ্ধতি নিয়ে। এসবের অগ্রগতি নিয়েই শুক্রবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জুলাই সনদ প্রণয়নের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে অধ্যাপক আলী রিয়াজ জানান, সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে তৃতীয় দফায় বৈঠক করবে কমিশন। ঐকমত্যের ভিত্তিতে রচিত এবং প্রত্যাশিত স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা দরকার। সেই লক্ষ্যে কমিশন এই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনা করবে। ওই আলোচনার আলোকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরবর্তী পর্যায়ের আলোচনায় বসবে কমিশন। এ সময় তিনি আরও জানান, প্রথম পর্বে রাজনৈতিক দলগুলোর ব্যাপক মতপার্থক্যের জন্যই দ্বিতীয় দফায় আলোচনায় যেতে হয়েছিল। যদি প্রত্যাশিত বলেন, আমরা তো আশা করেছিলাম সবগুলো বিষয় 166টি বিষয়ে সবাই এসে বলবেন যে ঠিক আছে, আমরা সবাই একমত, চলেন আমরা আগামীকাল বাস্তবায়ন করা শুরু করি। তো সেটা তো হয়নি, এটা হওয়া সম্ভব হচ্ছিল না। আমরা সবসময়ই বলেছি নির্বাচন ব্যবস্থা সংস্কার, বিচার বিভাগ সংস্কার, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন ও পুলিশ সংস্কার কমিশনের বিষয়গুলো নির্বাহী সিদ্ধান্ত বা অধ্যাদেশ জারির মাধ্যমে বাস্তবায়ন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সংক্রান্ত 14টি, বিচার বিভাগ সংস্কার কমিশন সংক্রান্ত 50টি, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন সংক্রান্ত 51টি, জনপ্রশাসন সংস্কার কমিশন সংক্রান্ত 32টি এবং পুলিশ সংস্কার কমিশন সংক্রান্ত 18টি সুপারিশ অন্তর্ভুক্ত ছিল। কমিশন মনে করে যে এইসব সুপারিশ নির্বাহী সিদ্ধান্ত
বিধি প্রণয়ন অথবা অধ্যাদেশ জারির মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। সংস্কার বাস্তবায়ন সম্ভব হলেই জুলাই অভ্যুত্থানের বীর সেনাদের রক্তের ঋণ শোধ হবে বলে মনে করে জাতীয় ঐকমত্য কমিশন। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। গণঅভ্যুত্থান পরবর্তী ঘটনাবহুল 1 বছর পার করল অন্তর্বর্তী সরকার। নানা ষড়যন্ত্র আর দাবি আন্দোলনের মুখে কতটা অর্জন তাদের? সরকারের পক্ষে সফলতার গল্প তুলে ধরা হলেও রাজনৈতিক দলগুলোর মন্তব্য আশার ঝুলি পূর্ণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার। আর বিশ্লেষকরা বলছেন, আইন শৃঙ্খলার উন্নয়ন ঘটানোর পাশাপাশি সুষ্ঠু নির্বাচন দেয়াই সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জ। সাজিদ আরাফাতের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থান, রাজপথের লড়াই সংগ্রাম আর হাজারো প্রাণের বিনিময়ে পতন হয় আওয়ামী লীগের। 24 জুলাই আন্দোলনের হাত ধরে ক্ষমতার মসনদ ছেড়ে দেশ ত্যাগে বাধ্য হন শেখ হাসিনা। 5 আগস্ট 2024 দেশের রাজনীতির অধ্যায়ে লেখা হয় নতুন এক ইতিহাস। আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের 8 আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় 13 সদস্যের উপদেষ্টা পরিষদ। জগদ্দল পাথর নেমে যাওয়ার পর মানুষের আশা ভরসার আশ্রয় হয়ে ওঠে ইউনূস সরকার। কেমন ছিল এই সরকারের 1 বছরের কার্যক্রম? নানা চ্যালেঞ্জের মুখে 1 বর্ষ পঞ্জিকায় সফলতা নাকি ব্যর্থতা, কোন পাল্লা ভারী ছিল? অভ্যুত্থান পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মব নিয়ন্ত্রণ, মূল্যস্ফীতির লাগাম টানা, ভঙ্গুর অর্থনৈতিক কাঠামোকে মজবুত করাই যেন প্রধানতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় অন্তর্বর্তী সরকারের সামনে। কিন্তু সরকার ও রাজনৈতিক দলগুলো বারবার অভিযোগ তুলেছেন, পতিত সরকারের একের পর এক ষড়যন্ত্রে কণ্টকাকীর্ণ হয় 5 আগস্ট পরবর্তী অধ্যায়। শপথের দুদিন পরেই সরকারের সামনে আসতে থাকে নানামুখী চ্যালেঞ্জ। 10 আগস্ট 2024 অনেকটা তাড়াহুড়ো আর লুকোচুরি করে ডাকা হয় সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়ে ফুল কোর্ট মিটিং। জুডিশিয়াল কু নিয়ে সন্দেহের দানা বাঁধলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক এই ষড়যন্ত্র রুখে দেয় সরকার। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই 25 আগস্ট শুরু হয় আনসার বাহিনীর বিক্ষোভ। চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় ঘেরাও করে আন্দোলন করে বাহিনীর একটি অংশ, যা সফলভাবে সামাল দেয় সরকার। 1 বছর পূর্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের সফলতার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব, যেখানে অর্থনৈতিক পুনরুদ্ধার, বাণিজ্য অগ্রগতি, জুলাই সনদ, জুলাই হত্যাযজ্ঞের বিচার, প্রবাসী অধিকার, পররাষ্ট্রনীতিতে পরিবর্তন সহ 12টি বিষয় তুলে ধরা হয়। আজকের থেকে দ্বিতীয় অধ্যায় শুরু, এবং উনি বলেছেন যে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হলো নির্বাচন সুন্দরভাবে করা। ইউএস আমাদের উপরে 20% ট্যারিফ ইম্পোজ করেছে, এবং যেটা সত্যিকার অর্থে আমাদের যারা কম্পিটিটর তাদের থেকে আমরা বলবো যে আমরা একটা এখন মোটামুটি একই বা ভালো অবস্থানে আছি। এখন পর্যন্ত সরকারের অন্যতম সফলতা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। উত্তরাধিকার সূত্রে দুর্বল অর্থনৈতিক ব্যবস্থা আর বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করেও সার্বিক মূল্যস্ফীতি 8.48% কমিয়ে আনতে সমর্থ হয় সরকার। সবশেষ মার্কিন শুল্কও কমিয়ে আনে। তলানিতে থাকা রিজার্ভও চাঙ্গা হয়েছে অন্তর্বর্তী সরকারের হাত ধরে। এখন পর্যন্ত ছাড়িয়েছে 30 বিলিয়ন মার্কিন ডলার। আর গত 1 বছরে রেমিটেন্সের মাধ্যমে দেশে আসে রেকর্ড 30 বিলিয়ন ডলারের বেশি। তবে বৈদেশিক বিনিয়োগ আর কর্মসংস্থান সৃষ্টিতে আশার আলো জ্বালাতে ব্যর্থ সরকার। 1 বছরে নানা ইন্ধনে অন্তর্বর্তী সরকারকে বিব্রত করার পায়তারার অভিযোগ আছে বিস্তর। এর মাঝেই দেশজুড়ে ডানা মেলতে থাকে মব সংস্কৃতি, বাড়ে ছিনতাই, চাঁদাবাজি সহ নানা অপকর্ম, যা ঠেকাতে হিমশিম খায় সরকার। এছাড়া নির্বাচন, সংবিধান, স্বাস্থ্য, গণমাধ্যম সংস্কারে গঠন করা কমিশনের অধিকাংশ সুপারিশই এখনও পূর্ণাঙ্গ বাস্তবায়নের মুখ দেখেনি। 6টা কমিটি করেছেন তারা রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের জন্য। সেই সংস্কারগুলো দরকারি, কিন্তু কোনোটাই তো একটু বিস্তৃতভাবে ব্যাখ্যা করে তারা বলেননি। একটা দফা হিসেবে একটা বক্তব্য দিয়েছে। যতটা পারা যায় একটা নির্বাচন জাতীয় সংসদের করে নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে এই সরকার যদি চলে যায়, দেশের জন্য কাজ করার সুযোগ
ক্ষমতার বাইরে থাকলেও করা যায়। 1 বছরের মাথায় জুলাই ঘোষণাপত্র দেয়াকে ইতিবাচক বলছেন অনেকেই। তবে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। ঘোষণাপত্রকে স্বাগত জানালেও বিএনপি বলছে 1 বছরে আশানুরূপ প্রতিদান দিতে পারেনি সরকার। বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ ডক্টর ইউনূসের সরকার। সরকারের মধ্যে যারাই আছেন তাদের আসলে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা সম্বন্ধে খুব কম ব্যক্তি আছে। মফ কালচারের সৃষ্টি হয়েছে, ডেমোক্রেসির পরিবর্তে ডেমোক্রেসির একটা টেন্ডেন্সি দেখা দিয়েছে। তাদের পক্ষে এই বিষয়কে অর্জন করা হয়তো সম্ভব ছিল না, তবে জাতির আশা অনেক বেশি ছিল, আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল। তবে জামায়াতে ইসলামের মত, জুলাই ঘোষণাপত্র অসম্পূর্ণ রয়ে গেছে। সংস্কার ইস্যুতেও সরকারের ধীরগতির অভিযোগ দলটির। প্রত্যাশা আমাদের অনেকই ছিল, আসলে সেই প্রত্যাশা শতভাগ পূর্ণ হয়নি। এখনো দুর্নীতি আছে, এখনো সন্ত্রাস, মব জাস্টিস আছে, চাঁদাবাজি আছে। আইনি ভিত্তি দিয়ে জুলাই চার্টারকে আইনে পরিণত করে আগামী নির্বাচন করতে পারলে আমাদের প্রত্যাশা অনেকাংশে পূরণ হবে। ফ্যাসিবাদ পতনের পর যে নতুন সম্ভাবনা আর সংস্কারের প্রতিশ্রুতির ফুলঝুরি, অনিশ্চয়তা কাটিয়ে তা কতটা বাস্তবায়নযোগ্য সে প্রশ্নের সমাধান হোক বা না হোক। অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের যাত্রাপথে এখন বড় চ্যালেঞ্জ আগামী নির্বাচন। আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। সাজিদ আরাফাত, এখন ঢাকা। রাজধানীর কাঁচা বাজারে 1 সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম বেড়েছে গড়ে 20 থেকে 30 টাকা করে। সবজির পাশাপাশি বড় দুশ্চিন্তা পেঁয়াজ এবং আদার বাজারে। সরবরাহ স্বাভাবিক থাকলেও কেজিতে পেঁয়াজ 75 এবং আদা 260 টাকা ছুঁয়েছে। সরবরাহ স্বাভাবিক থাকলেও খুচরা বিক্রেতারা জানেন না অতিরিক্ত দামের কারণ, আর তা নিয়ে ক্রেতাদের ক্ষোভের শেষ নেই। আরও জানাচ্ছেন মেজবা লগ্ন। শ্রাবণের সকালে রাজধানীর কারওয়ান বাজার। বৃষ্টিতে প্রকৃতি শীতল হলেও কাঁচা বাজারে উত্তাপ। 60 টাকার বেগুন বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা। বৃষ্টির পর 100 টাকাও দাম হাঁকাচ্ছেন অনেক বিক্রেতা। ডাবল সেঞ্চুরি টমেটোর দামে, সেঞ্চুরি ছুঁই ঝিঙ্গা, চিচিঙ্গা, কাকরোল। গাজরের কেজি উঠেছে 160 টাকায়। বেশিরভাগ সবজির দাম বেড়েছে গড়ে 20 থেকে 30 টাকা করে। সরবরাহে ঘাটতি নেই, তবুও সপ্তাহ জুড়ে উত্তাপ ছড়াচ্ছে পেঁয়াজ। কেজিতে অন্তত 25 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 75 টাকায়। আর আদার দাম 130 টাকা থেকে দ্বিগুণ হয়ে প্রায় 260 টাকায় দাঁড়িয়েছে। কাঁচামরিচও বিক্রি হচ্ছে 250 টাকায়। আদার দাম তো দ্বিগুণ হয়ে গেছে, পেঁয়াজের দামও বাড়ছে। পেঁয়াজের দাম তো আগে কম ছিল, এখন তো আপনার 5 কেজি নিলাম 380 টাকা দিয়ে। ক্রেতাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে, যেমন হচ্ছে আজকে বৃষ্টির দিন, তারা দ্বিগুণ চাচ্ছে। এখন হেরা দেখাইতে আছে যে বৃষ্টির কারণে দাম বাড়তি, এই জন্যে মনে করেন প্রত্যেকটা মালে মনে করেন কেজিতে 20 টাকা 30 টাকা বাড়তি। বিক্রেতারা বলছেন টানা বৃষ্টির কারণে গত 1 সপ্তাহে বাজারে পণ্যের সরবরাহ কমেছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। কয়েকদিন আগে দাম ছিল কম, হঠাৎ দাম বাড়িয়ে গেছে, প্রতিদিন 2-1 টাকা করে বাড়তেছে দাম। আমরা যেরাম কেন সেরাম বেচো, আমরা 1 কান 2 গুণ করে কিনি, 1 কান করে বেচে। যে জায়গা থেকে মাল আসতেছে ওই জায়গায় একটু বৃষ্টি বাদল, তো এই জন্য আর কি মালের দাম বেশি, কারণ আগের মতো মাল মাঠে তোলা হইতেছে না। চাল ডালের বাজার ঊর্ধ্বমুখী বেশ কিছুদিন ধরেই। ডিমের দরও চড়া, তবে কিছুটা স্বস্তি রয়েছে আমিষের বাজারে। কাঁচা বাজারের তুলনায় মাছ যদি আমরা করি তাহলে দেখা গেল 1 কেজি বেগুন আর 1 কেজি তেলাপিয়া মাছ অল্প ডিফারেন্স থাকে, তো বেগুনের চেয়ে তো মাছই ভালো। তো সেই ক্ষেত্রে এখানে যে মাছের দামটা কমই আছে। বাজার মনিটরিং ও যথাযথ পদক্ষেপের মাধ্যমে নিত্যপণ্যের দাম নাগালে রাখার দাবি ক্রেতাদের। আতিক মেজবা লগ্ন, এখন ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দোকানের জায়গা দখলকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশনের এলাকায় এই সংঘর্ষে অন্তত 3 জন আহত হন। এর প্রতিবাদে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও জড়িতদের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে রেখেছেন শিক্ষার্থীরা। এতে ক্যাম্পাসের সাথে বাহিরের যান চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা জানান, রেল স্টেশনের পাশের একটি জায়গায় এক ব্যক্তির কাছ থেকে কিনে নেন কয়েকজন শিক্ষার্থী। সেখানে দোকান তৈরি করতে গেলে কয়েকজন জায়গাটিকে নিজেদের বলে দাবি করেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে 3 শিক্ষার্থী আহত হলে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দোকান নিয়ে একটা দ্বন্দ্ব হয়েছে আর কি। তো একজন দাবি করতেছে দোকানটা আমাদের, আরেকজন দাবি করতেছে না এটা তো এই রেলওয়ে জায়গা, তো জায়গাটা তো লিজ নেই, এটা তোমাদের না, বা তাদেরও লিগ্যাল ডকুমেন্ট আছে। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যেহেতু আহত হয়েছে, ওনাদের এই খবরটা নেওয়া, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত কোনো খবর নেন নাই। তো এই কারণে আমরা হল গেট তালা মেরে ওয়েট করতেছি তাদের জন্য, তারা যদি আসে তাদের সাথে আমরা ডিসকাশন করব।
রাঙামাটিতে গেল 2 সপ্তাহের ভারী বৃষ্টি আর উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে রাঙামাটি সদর, লংগদু, বাঘাইছড়ি ও ননিয়ারচর উপজেলার নিম্নাঞ্চলের 81টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 18,000 মানুষ। বন্যার্তদের জন্য খোলা হয়েছে 246টি আশ্রয় কেন্দ্র। এদিকে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে প্রশাসন। এদিকে বন্যার কারণে অনেক এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় বেড়েছে ভোগান্তি। বন্যা নিয়ন্ত্রণে কাপ্তাই বাঁধের 16টি জলকপাট 42 ইঞ্চি করে খোলা রাখা হয়েছে। এতে উজানের কিছু এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। তবে জলকপাট দিয়ে প্রতি সেকেন্ডে 68,000 কিউসেক পানি নিষ্কাশন হয়। কর্ণফুলী নদীতে তীব্র স্রোতের কারণে রাঙামাটি বান্দরবান রুটের চন্দ্রঘোনা ফেরি চলাচল 2 দিন ধরে বন্ধ রয়েছে। এসব রুটে চলাচলকারী যানবাহনকে বিকল্প পথ ব্যবহারের কথা বলছে প্রশাসন। নজিরবিহীন বৃষ্টিতে প্লাবিত জাপানের দক্ষিণাঞ্চল। কিরিশিমা শহরের একই দিনে রেকর্ড করা হয়েছে 500 মিলিমিটার বৃষ্টিপাত। অন্যদিকে চীনের হেনান প্রদেশে একদিনে 200 মিলিমিটার বৃষ্টির পর বন্যা সতর্কতা লেভেল 3-তে উন্নীত করেছে স্থানীয় সরকার। এদিকে ভারতের উত্তরাখণ্ডে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 6 জনে। বৈরী আবহাওয়ায় 2 দিনে আটকে থাকার পর রাজ্যটির গঙ্গোত্রী অঞ্চল থেকে 400 তীর্থযাত্রীকে উদ্ধার করেছে ভারতীয় সেনাবাহিনী। আরও জানাচ্ছেন নাফি আরমান মনন। উত্তরাখণ্ডের পাহাড়ি রাস্তার ওপর দাঁড়িয়ে একটু পরপরই চোখ মুছছেন কালীদেবী। গেল মঙ্গলবারের আকস্মিক বন্যায় 6 সন্তানকে হারিয়েছেন এই নির্মাণ শ্রমিক। 3 দিন পেরিয়ে গেলেও সান্ত্বনা হিসেবে জুটেছে শুধুই আশ্বাস। माँ के दिल में क्या गुजर रही है आपकी सोचो थोड़ा। मैं तो मदद मांगने के लिए आई थी इधर कि जहाज पे वहाँ ले दे, छोड़ दे, हम खोजी करे, तलाशी करे, अपना बच्चा जिंदा हो देखे, ऐसे सोच के आई थी इधर। क्या करे। স্যাটেলাইট ছবিতেই উঠে আসছে প্রকৃতির ধ্বংসযজ্ঞের চিত্র। সরকারের তথ্য বলছে আকস্মিক এই বন্যায় নিখোঁজ অন্তত 50 জন। তবে বন্যায় ক্ষতিগ্রস্ত ধারালি গ্রামের বাসিন্দাদের দাবি কমপক্ষে 200 মানুষের সন্ধান মেলেনি। বিজ্ঞানীরা বলছেন আকস্মিকভাবে হওয়ায় মেঘের বিস্ফোরণ বা ক্লাউড বার্স্টের পূর্বাভাস দেয়া কঠিন। পাহাড়ি এলাকায় ভূমিধসের কারণে ক্ষয়ক্ষতিও ভয়াবহ হয়, আর বনাঞ্চল উজাড়ের কারণে ক্লাউড বার্স্ট দেখা যাচ্ছে নিয়মিত। Heavy rain is very difficult to predict because part of it is because it's random, and secondly is because we really have not enough knowledge about all the processes that lead to this heavy rain. So most of the weather centers, when they predict short-term heavy rain, is by what we call nowcasting. বৈরী আবহাওয়ার কারণে উত্তরাঞ্চলের গাঙ্গোত্রী অঞ্চল থেকে 400 তীর্থযাত্রীকে উদ্ধার করেছে ভারতের সেনাবাহিনী। 2 দিন আটকে থাকার পর উদ্ধার হওয়ায় অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এদিকে ভূমিধসে পাহাড়ি রাজ্যটির বেশিরভাগ সড়কই ব্যবহার অনুপযোগী। তাই উত্তরকাশীর ধারালি গ্রামের বাসিন্দাদের ত্রাণ পৌঁছাতে বেগ পোহাতে হচ্ছে স্থানীয় সরকারকে। ভারতের প্রতিবেশী চীনেও ভয়াবহ রূপ ধারণ করেছে বন্যা। হেনান প্রদেশে বেশ কয়েকটি শহর এখনও কয়েক ফুট পানির নিচে। রাজধানী জেংজৌ সহ বেশিরভাগ স্থানে একদিনে রেকর্ড করা হয়েছে 200 মিলিমিটারের বেশি বৃষ্টি। বন্যা সতর্কতা লেভেল 3-তে উন্নীত করেছে স্থানীয় সরকার। চলছে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জাপানের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের জনজীবন। ভেঙে পড়েছে অসংখ্য রাস্তাঘাট, প্লাবিত বেশ কয়েকটি এলাকা। কিরিশিমা শহরে একদিনে বৃষ্টিপাতের পরিমাণ ছাড়িয়েছে 500 মিলিমিটার। কাগোশিমা প্রিফেকচারে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। নাফি আরমান মনন, এখন বিশ্ব। সমালোচনার মুখে যুক্তরাজ্যের গৃহহীন বিষয়ক মন্ত্রীর পদ ছাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় 10 নম্বর ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করেছে। নিজের মালিকানাধীন একটি বাড়ি থেকে ভাড়াটেদের উচ্ছেদ করে 1 লাফে বাড়ি ভাড়া বাড়িয়ে দেন 700 পাউন্ড, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। গৃহহীনদের দেখভালের দায়িত্বে থাকা মিনিস্টার রুশনারা আলী সাম্প্রতিক সময়ে বেসরকারি মালিকদের মাধ্যমে ভাড়াটে শোষণের বিরুদ্ধেও সোচ্চার ছিলেন। অযৌক্তিক ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। এবার তিনি নিজেই সে পথে হাঁটলেন। গত বছর লেবার পার্টির হয়ে বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকা থেকে 5মবারের মতো এমপি নির্বাচিত হন রুশনারা আলী।
এখন বিকেলের আয়োজনে যাবার আগে জানাতে চাই সবশেষ খবর সবার আগে পেতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।